প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ১৬। লেখক ডিআরএম সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের ওপরে এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো, জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর ওপরে ওঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করলো। মায়রা ঘুমের মাঝে উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিশ নেই। জামা সরে গিয়েছে পেটের ওপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবার বেশ ওপরে ওঠা, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখল চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে 2 আঙুলের সাহায্যে গলা চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় ডোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রাকে মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো। না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কোঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট চুল মায়রার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসল। হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। 2 হাতে মায়রার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে 2টো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে ওষুধ 2টো খেয়ে নেয়। মেয়েটার মুখের দৃষ্টি স্থির রেখে হাতের গ্লাস টেবিলের উপরে রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটের 2বার আঙুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের ওপরে রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতেই মায়রা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের ওপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঢ় হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলো। মায়রার আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছায় ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনি শার্ট নেই, আর নিতে পারল না। চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। মায়রাকে তার জায়গায় রেখে শেষ নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। 2টো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোই লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এ ঘরের সাথে বেলকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায়। উদ্দেশ্য মায়রা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস দিয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু সে তবুও ঘামছে না। সে বিরক্ত নিজের ওপর। নিজেকে কষিয়ে 2টো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে? উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়ে গেছে। সেই সময় পেছন থেকে কেমন ফোঁস-ফোঁস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেটটা রেখেই ভুরু কুঁচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিঁচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মায়রা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিঁচিয়ে আসে। চোখগুলো কেমন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার দুগাল তার 2 হাতের আজলায় নিয়ে ভীতি স্বরে বলে, হেই গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন্ড? মায়রা কিছু বুঝলো না বোধহয়, শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার 2 হাত তার 2 হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে কষ্ট হচ্ছে সে বুঝল।
ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মায়রার পাশে এসে বসে মায়রার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মায়রার দুহাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝলো পা আরও বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে দুহাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনও অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের ওপরে রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা চোখ বুজে ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাস এর গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়েরা কিছুই বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়রার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মায়রার পাশে বসে। মায়রা শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়রার দুহাত তার দুহাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়রার দুহাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাত মায়রার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়রা একদম শান্ত হয়ে আছে। ভারী নিঃশ্বাস পড়ে। মায়রাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়রার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়রার মুখের দিকে চাই। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়রার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া পানি সেখানে জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মায়রার ওড়না তুলে ঘুমন্ত মায়রার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে, দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরে ভাবসা গরম। ঘেমে নিয়ে একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম বেয়ে পড়ছে। কপালে, নাকে, ঠোঁটের ওপরিভাগে বিন্দু বিন্দু ঘামের সরাসরি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে, সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্ট রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটের পাশে লাইটার পাই। সিগারেটের প্যাকেটে মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি। জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছে। আপাতত এটার ওপর তারই রাগ। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় একবার। এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুনে চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ায় আগেই সদ্য নেভানো আগুনের ন্যায় গরম ধোঁয়ায় সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানালা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একেবারে ঝাড়া দেয়। হাতে স্যাক লেগেছে হয়তো, কিন্তু মুখায়াবে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টাখানেক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়রার দিকে তাকায়। মায়রা এতক্ষণে আর একবারও নড়াচড়া করেনি। ভুরু কুঁচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়রার ডান হাত ধরে। গালে হাত দিলে মায়রা একটু নড়ে ওঠে। ইরফান মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজর এর নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে। ঘন কালো অন্ধকার নিভে সকালের মিটিমিটি আলোয় ধরনী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা কানে শব্দে উচ্চ শব্দে ভেসে আসে। আচ্ছা, অবরুদ্ধ নিশীথ উপন্যাসে মোরগ নিয়ে আমি একটা মজার কাহিনী বলছিলাম। তোমরা কি এখানে এমন কেউ আছো যারা আমার ওই কাহিনীটা শুনছো? যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সম্ভব হলে অবশ্যই কমেন্ট করে কাহিনীটা লিখে যেতে পারো। গল্পে আসি। মায়রা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে। বাঁ হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়।
ইরফান চোখ মেলে তাকায়। মায়রা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়রার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখল, কিছু বলল না। মায়রাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়রার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। বেডসাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের ওপরে রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফান আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চ্যাটচ্যাটে হয়ে গেছে। দুহাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখল। মনে পড়ে গেল ইরফান আর ও আজ একসাথে আছে। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধরফর করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের উপর ঘুমাচ্ছে, তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়রা গায়ের ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকে তাকায় ভুরু কুঁচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মায়রা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে? তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানল মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখল তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম সরিয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল। দরজাও লাগানো। পেছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের ওপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে, এখনও সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি? সে তো লোকটার পায়ের ওপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতে দুগালে দুহাত চলে গেল। ইরফানের ধমকে সুরে গমগমে স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের ওপর থেকে হাত সরিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের অমন লাল চোখ থেকে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মায়রা ভীতি চোখে তাকায়। সে লোকটার পায়ের ওপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মায়রা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের ওপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মায়রা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়রা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি। এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। অ্যাজমা শীত গ্রীষ্ম দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই না? মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে অদ্ভুত? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে, এক্ষুনি। মায়েরার রাগ লাগে। নিজের চোখের 12টা বেজে আছে। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করেছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব কাপড় জমা করে পাশের একটা র্যাকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে? আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানালা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন, বুঝেছি। ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায়। মায়েরার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানালা বন্ধ করে এসি ছেড়ে দেয়।
এরপর একটা টাফনিল খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বুজে নেয়। ডান হাতের দু আঙুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসেজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে বলে ইরফানকে দিয়ে আসতে। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজা আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনলেন না। জোর করে মায়েরার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো ইনি ছাড়বেন না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা কেমন যেন, শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়, মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের এপাশ থেকে ওপাশে যায়, ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতোই জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি? না, থাক, আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নেবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়ে কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে, এমনি, তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধর মা ভুরু কুঁচকে বলে, এই দিনের বেলা মোম দিয়ে কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোমের বের করে মায়েরার হাতে দিল। এরপর রান্নাঘরের দিকে যাই রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেই জানে শুধু। মায়েরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যাই। পেছন থেকে শুদ্ধর গলা পাই, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মায়েরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলো ছিটে ফোটাও ঘরময় ঝাপসা আলোকিত করে দেয়। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিশিখার হলুদ আভায় আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখায়াবে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়ছে। ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে না। তবে কী ভেবে যেন মুখে একটা কোমল হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বাঁ হাত নিজের গালে বুলোলো। গল্প কবিতায় শুনেছিল ঘুমালে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়েরার কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে, নিষ্পাপও লাগলো। কিন্তু মারের কথা মনে পড়লে কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক এটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোক এক নাম্বারে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো। আবারও মুচকি হাসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছোট করে দিবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা দুহাতে এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরলো। ডান হাতের মোম এগিয়ে নিয়ে চুলগুলো ধরালো। কেমন ছ্যান ছ্যান শব্দ হয়। মায়েরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত নীরব, একটুও নড়চড় নেই। বাঁ হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছিল এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়ে ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে। একটা সাইজে রেখেছে একটা সাইজে রেখেছে
যেন সেলুনে গেলেই খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়েই পড়েছে। মায়েরা দুটো কারণেই স্বস্তি পায়। একটা, এই লোকের ঘুম গাঢ়, আরেকটা, উল্টো হয়ে শোয়ায় সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাতে টানা দিতে নিলে মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরা শরীরে কিছুটা তার গায়ের নিচে পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের এই গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়েরার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়েরা নড়তে পারছে না। দুহাত ইরফানের গায়ের নিচে পড়েছে, তার শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথা বলতেও পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গায় জ্বালনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নিবে। সে তো আকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শয়। মায়েরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোমের ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখে মায়েরার পৃষ্ঠদেশ ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়, কোনো কথা বলে না, ভোঁদৌড় দিয়ে ঘর থেকে বের হয়। ইরফান বিরক্ত চোখে দেখল মায়েরার দৌড়, বিড়বিড় করল, স্টুপিড বাদর। চোখ বুজে বাঁ হাত কপালে স্লাইড করে, কপালের অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ঝেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকেলের আগে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে। বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে। সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, এই স্টুপিড এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ঝেড়ে ফেলে এগিয়ে এসে ঘরে লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্টি নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়, চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল, একটু আগে মায়েরা তার ঘরে এসেছিল। খুব ভালো করে বুঝেছে এই কাজ কার। দুপা পিছিয়ে আসে, রাগে আয়নায় জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ, এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হন হন করে অত্যন্ত দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মায়েরা। আমার উদ্দেশ্য, তোমরা যেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, বুঝছো? ইরফানের উদ্দেশ্য তো শুনলাই, আমার উদ্দেশ্য না শুনলে হবে? হ্যাঁ, ভিডিওতে যদি এখনও লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।